আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাম মন্দিরের লুটের অর্থ গেছে আরএসএস বিজেপির কোষাগারে। গান্ধীর মূর্তির মুখে কালো কাপড়, উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ভারতের অরুণাচলে রাস্তা বাড়াচ্ছে চীন, বলছে স্যাটেলাইট চিত্র। এক মাসে ৩৮,০০০ ইউক্রেনীয় সেনা নিহত। মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের অযোধ্যায় রাম মন্দিরের চুরির তদন্তের ভার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার শেষ পর্যন্ত কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে পারে। রাজ্য সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করছে। গতকাল রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দল এসআইটি তাদের প্রাথমিক প্রতিবেদন পেশ করেছে। সরকার এসআইটির মেয়াদ 15 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ওই সময়ের মধ্যে তাদের তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী চুরির ব্যাপকতা যা, তাতে এসআইটির পক্ষে ওই সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন পেশ করা অসম্ভব। দিন দিন চুরির নতুন নতুন তথ্য আসছে, নতুন নতুন নাম উঠে আসছে। মনে করা হচ্ছে চুরির পরিমাণ 200 কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। কারণ চুরি শুধু যে দান পাত্র থেকে হয়েছে তা নয়, মন্দিরের জন্য দেওয়া অন্যান্য সামগ্রীরও হাত বদল হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র বলছে অনুমান চুরির পরিধি রাজ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরেও ছড়িয়ে পড়েছে। তাই সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার ভাবনা চিন্তা চলছে। অযোধ্যা বার অ্যাসোসিয়েশনও চায় স্বচ্ছতার কারণে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। এ বিষয়ে তারা এক প্রস্তাবও গ্রহণ করেছে। এছাড়া অ্যাসোসিয়েশন ঠিক করেছে অভিযুক্তদের হয়ে সংস্থার কোনো আইনজীবী আদালতে সওয়াল করবেন না। যদি কেউ করেন তাহলে তাকে 5 লাখ রুপি জরিমানা দিতে হবে। এ চুরি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। মামলার শুনানির জন্য গৃহীত হয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের চুরি এখন শুধু এক ফৌজদারি অপরাধ বলে গণ্য হচ্ছে না। বিষয়টির চরিত্র এই মুহূর্তে পুরোপুরি রাজনৈতিক। উত্তরপ্রদেশের বিরোধীরা এই চুরির ঘটনাকে সুপরিকল্পিত লুট বলে প্রচার শুরু করেছে। ধারণা করা হচ্ছে আগামী বছর রাজ্য বিধানসভার ভোটের আগে রামকোষে লুট এর বিষয়টি হতে চলেছে প্রধান হাতিয়ার। বিরোধী নেতারা এখন থেকেই বলতে শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মচেতনায় উস্কানি দিয়ে বিজেপির ক্ষমতায় আসার মূল লক্ষ্য ছিল এই লুটতো রাজ। তাদের অভিযোগ বিজেপি রাষ্ট্র স্বয়ং সেবক সংঘ ও সংঘ পরিবার ধর্মপ্রাণ হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলা করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে বাঁধা অবস্থায় পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় এই অনভিপ্রেত ঘটনাটি জনসমক্ষে আসে। ঘটনার খবর পেয়েই স্থানীয় থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং মূর্তির গায়ে জড়ানো কালো কাপড়টি সম্পূর্ণ সরিয়ে ফেলে। 1996 সালে তৎকালীন কংগ্রেস চালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে এই মহাত্মা গান্ধীর মূর্তিটি ওই চত্বরে স্থাপন করা হয়েছিল। এই ঘটনার খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ ও নেটিজেনরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে মূর্তির ঠিক ওপরে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে যে রাত আনুমানিক 12:30টার দিকে একজন গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে ওই কালো কাপড়টি বেঁধে দিচ্ছিলেন। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্রের একটি নতুন পর্যালোচনায় দেখা গেছে তিব্বত সীমান্তের অরুণাচল প্রদেশ সংলগ্ন এমন একটি অংশে চীন নতুন রাস্তা নির্মাণ করছে যা ভারতের নিয়ন্ত্রণে নেই। তবে এই এলাকাটি ঐতিহাসিক ম্যাকমোহন লাইনের ভেতরে অবস্থিত, যা ভারতের অফিসিয়াল মানচিত্রে সার্ভে অব ইন্ডিয়ার সীমান্ত হিসেবে দেখানো হয়েছে। এই অঞ্চলের সীমানা রেখার সুনির্দিষ্ট স্থানাঙ্ক নিয়ে ভারত ও চীনের মধ্যে ধারণাগত বড় ধরনের পার্থক্য রয়েছে। ভারত অবশ্য 1959 সালে চীনের কাছে হারানো এই অঞ্চলের ওপর থেকে নিজেদের দাবি কখনোই ছেড়ে দেয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে বর্তমানে এই এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির বাইরে অবস্থিত। অন্য কথায় এটি এমন একটি লাইনের ওপারে যেখানে ভারতীয় সেনাবাহিনী সশরীরে
টহল দেয় না কিংবা পাহারা দেয় না। এর আগে 2021 সালে সংবাদ মাধ্যম এনডিটিভি এই অঞ্চলে আনুমানিক 50টি কাঠামো বা ঘরবাড়ির সম্বলিত একটি নতুন চীনা গ্রাম শনাক্ত করেছিল। বর্তমান প্রতিবেদনে যে নতুন রাস্তাটির কথা বলা হচ্ছে সেটি এই পুরনো বসতিটিকে তার থেকে 9.42 কিলোমিটার পশ্চিমে চীনের সম্প্রতি নির্মিত আরেকটি নতুন গ্রামের সাথে সংযুক্ত করেছে। এই নতুন বসতি বা গ্রামের সিংহভাগ অংশই অবশ্য কোনো বিতর্ক ছাড়াই সরাসরি চীনা ভূখণ্ডের ভেতরে অবস্থিত, যা অরুণাচল প্রদেশের অফিসিয়াল ভারতীয় সীমান্ত রেখার ঠিক ওপারেই পড়ে। তবে এই প্রকল্পের একটি নির্মাণ কারখানা ও দুটি হেলিপ্যাড ভারতের মূল দাবি রেখার ভেতরে পড়েছে বলে মনে হচ্ছে। অবশ্য ভারত ও চীনের মধ্যকার সীমান্ত আনুষ্ঠানিকভাবে কখনোই চিহ্নিত না হওয়ায় বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় অবস্থিত এই এলাকাটি চলতি সপ্তাহের শুরুর দিকে নতুন করে আলোচনায় আসে। জেলার নাহ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি কল্যাণ সমিতি ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে তারা অভিযোগ করে যে গত 6 বছরে ভারত চীন সীমান্ত বরাবর তাদের পূর্বপুরুষদের চারণভূমি, শিকার ক্ষেত্র ও কৃষি জমি চীনের পিপলস লিবারেশন আর্মি দখল করে নিয়েছে। স্মারকলিপিতে দাবি করা হয় যে চীন এই বিতর্কিত এলাকায় রাস্তা, ক্যাম্প ও অন্যান্য অবকাঠামো তৈরি করেছে। স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বা কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি এনডিটিভিকে বলেন, ভারত বর্তমানে চীনের একটি ধারাবাহিক অভিযানের মুখোমুখি হচ্ছে। এর লক্ষ্য হলো উচ্চতার এই সীমান্তে নতুন রাস্তার সংযোগ ঘটিয়ে সামরিক ঘাঁটি ও সামরিকায়িত সীমান্ত গ্রাম নির্মাণের মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ধাপে ধাপে নতুন করে পুনর্নির্ধারণ করা। সদ্য শেষ হওয়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর অভিযানে ৩৮,৩২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পূর্ববর্তী মে মাসের তুলনায় জুন মাসে নিহত ইউক্রেনীয় সেনাদের সংখ্যা ৭,১৮০ জন বেশি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এক পডকাস্ট শোতে এ তথ্য জানিয়েছেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রিয়ে মারুস্কো। শো অনুষ্ঠানে তিনি বলেছেন, এক মাসে ইউক্রেনীয় বাহিনীর এই বিপুল পরিমাণ সেনা হারানোর প্রধান কারণ হলো সেনাদের নিম্নমানের সামরিক প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ শেষ হতে না হতে তড়িঘড়ি করে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা। অনেক সময় লোকজনকে জোর করে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার 1 সপ্তাহ পরেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে তাদের। তবে এটাও সঠিক যে আমাদের সামরিক ড্রোনগুলোর সক্ষমতা দিন দিন বাড়ছে। শত্রু বাহিনীর লোকজন নিজেরাই বলছে যে ড্রোন হামলার ক্ষেত্রে আমাদের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। জুন মাসে বিপুল সংখ্যক সেনার পাশাপাশি ১৬,৩০০টি ড্রোন, 12টি ট্যাঙ্ক, 9টি মাল্টিপল রকেট লঞ্চার, 270টি ফিল্ড আর্টিলারি অস্ত্র, 155টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও রাডার, বিভিন্ন ধরনের ২,৪০০টি সামরিক যান ইউক্রেনীয় সেনাবাহিনী হারিয়েছে বলেও পডকাস্ট শোতে জানান মালস্কো। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় 2 কোটি এবং দেশ জুড়ে মোট 3.5 কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এছাড়া 90টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় 14,000 সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। 4 মাস আগে নিহত হওয়া খামেনিকে আগামী 9 জুলাই দাফন করা হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বিপুল জনসমাগমের আশঙ্কায় এরই মধ্যে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয় 1989 সালের 6 জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্য। সেদিন লাখো মানুষের ঢলে জানাজার শোভাযাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শোকাহত জনতা মরদেহ বহনকারী যাত্রাপথ আটকে দিলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খোমেনির জানাজাকে জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে স্বীকৃতি দেয়। ধারণা করা হয় প্রায় 1,02,00,000 মানুষ এতে অংশ নিয়েছিলেন, যা সে সময় ইরানের মোট জনসংখ্যার প্রায় 1/6 সমান। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।